হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো এখন সকলেই জানো যে প্রেগনেন্সির কারণে আমার রুটিনটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার যেটা থাকে সেটা হচ্ছে এই শাকগুলোকে বেছে কেটে দেওয়া। কারণ রান্নার যে দিদি আসে ও রান্না তো করেই, কিন্তু এই শাকটা একটু কেটে দিলে বা বেছে দিলে জানো তো অনেকটাই সুবিধা হয়। কারণ শাকটা তো ধরো বাছতে বা কাটতে একটু টাইম লাগে, আর শাক জিনিস একটু ভালো মতো না বাছা ধোয়া করলে একদমই ভালো লাগে না। তাই এই শাকটাকে না আমি একটু নিজে থেকেই ভালো মতো বেছে কেটে ধুয়ে দিই, যাতে বালি টালি না থাকে। কি বলো তো, শাকটা তো ভালোভাবে না ধুয়ে কাটলে পারে বা রান্না করলে পারে একদম বালি বালি লাগে খেতে। আর আমার হাজব্যান্ডের না ওইটাই যেন প্রথমে লাগে, ওই বালিটা। ওই জন্য আমি ভাবি যে রান্না দিদি তো মানে তাড়াতাড়ি করে করে, তো ওই জন্য ভাবি নিজে হাতে শাকটাকে কেটে বেছে দিই, যাতে আমারও খেতে গাটা ঘিন ঘিন না করে আর বালিটাও না থাকে। তো এই যে শাকটা কেটে বেছে দিলাম, তারপরে চলে এলাম কিন্তু এই যে ডেলিকার মতো যেগুলো ভিজিয়ে রাখি ড্রাই ফ্রুটসগুলো রাত্রিবেলাতে, সেগুলো কিন্তু ছুলতে। আর এই কাজটা যেন তো আমাকে এত বোরিং লাগে, ইচ্ছেই করে না যে করি, কিন্তু কি করা যাবে, করতে তো হবেই। কারণ এই টাইমটায় এগুলো খাওয়া খুবই ভালো। জানি না কিছু উপকারে দিচ্ছে কি না, তবে সবাই যেহেতু বলে যে এগুলো খাওয়া খুবই ভালো, তাই কিন্তু আমি খাই। আমার মেয়ের বেলাতেও কিন্তু আমি এইভাবে খেতাম ড্রাই ফ্রুটস। এতে কিন্তু আমার হিমোগ্লোবিন লেভেলটা প্রথম থেকে লাস্ট অবধি একদম লেভেলে ছিল। তবে এইবারটা জানো তো, একা একা যেহেতু থাকি, অনেক সময় না খেতেও ইচ্ছে করতো না, তো ড্রাই ফ্রুটসগুলো খেতামও না, ভিজিয়ে রাখতাম কিন্তু খেতাম না। ওই জন্য না এইবার আমার ড্রাই ফ্রুটস বলছি, সরি, হিমোগ্লোবিন লেভেলটা কিন্তু অনেকটাই কমে গেছে। ডক্টর আমাকে বলেছিল যে আমার হিমোগ্লোবিন লেভেল যেহেতু কমে গেছে, তো 1 মাস টাইম দিয়েছিল, বলেছিল এই টাইমের মধ্যে যদি আমি ঠিকঠাকভাবে হিমোগ্লোবিনটাকে আনতে না পারি, তাহলে কিন্তু আমাকে ইঞ্জেকশন দিতে হবে হিমোগ্লোবিনের জন্য। আর সেই কথা শুনেই আমি কিন্তু অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ইঞ্জেকশন জিনিসটা এমনি ভয়ের, তার উপর যদি হয় এরকম কোনো কারণে। আর আমার বেবির না ওয়েটও বাড়ছিল না, সময়ের তুলনায় বেবির ওয়েট অনেকটাই কম ছিল। তো সেই জন্য ভাবলাম যে এই সব খেয়ে যদি হিমোগ্লোবিনটাকে বাড়ানো যায়, তাহলে পারে বা বেবির ওয়েটটাও বেড়ে যাবে, আর তাহলে আমারই লাভ, ইঞ্জেকশনটা আর খেতে হবে না। তাই কিন্তু এখন রেগুলার মানে টাইম মেনটেন করে এগুলোকে কিন্তু খায়। আর হ্যাঁ, প্রচুর পরিমাণে জল খায়। তো এই যে বোতলটা দেখছো, 2 লিটারের একটা বোতল, এই বোতলগুলোয় জল খাওয়া কিন্তু অনেকটা সুবিধার, জানো তো। তো এই বোতলটা ভরে নিই, রাত্রেবেলায় কিছু খাই, আর যেটা থাকে বাকি সকালবেলা উঠে আমি কিন্তু খেয়ে নিই। দেখো, আমার মতে ইঞ্জেকশন খাওয়ার থেকে ড্রাই ফ্রুটস খাওয়া বা ঘরের খাওয়ার জিনিস কিন্তু অনেকটাই ভালো। তো আমি সেই ভয়েই সত্যি কথা বলতে আমি এখন খাই। আর এই মাসে মানে ফেব্রুয়ারি মাসে যখন চেক আপে গেছিলাম, তখন দেখলাম যে না, আমার হিমোগ্লোবিনটাও ঠিক হয়ে গেছে, আর বেবির ওয়েটটাও কিন্তু ঠিকঠাকই আছে। মানে এখনকার রেঞ্জে যতটা থাকা উচিত ততটাই আছে। আর দেখো সকালবেলা আমার পুরো টেবিলের কি অবস্থা, একদমই টাইম পাইনি সকালবেলা উঠে গোছানোর, আর তার মধ্যে কিন্তু ওরও খাওয়ার টাইম হয়ে গেছে। আজকে ওদের না স্ট্রাইক আছে, তো সেই জন্য ব্যাংকে যাবে শুধুমাত্র ওই ফটো টটো তোলার জন্য। তো সেই কারণে বললো যে খাবার তো নিয়ে যাব না, তাড়াতাড়ি চলে আসবো। তো আমাকে বললো শুধু একটা ব্যাগে জল দিয়ে দাও। তো এই যে ছোটো একটা ব্যাগে আমি জল দিয়ে দিলাম, এটাই জলটাই নিয়ে যাবে। আর আজকে সকালবেলায় দিদি রান্না করে গেছে, আর সকালে খাওয়ার জন্য দিদিকে বলেছিলাম রুটি করে দিতে। কারণ বেলা মানে এই সকালবেলায় না আমার ভাত খেতে একদম ভাল লাগে না প্রতিদিন। যেদিন ভাত খেতে ইচ্ছে করে না, সেদিন কিন্তু আমি এইভাবে রুটি দিয়ে কোনো তরকারি যা রান্না হয় সেটা দিয়ে খেয়ে নিই। তো এই যে আমি আমারটা নিলাম, আর মেয়েকেও দেবো। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আর ডিম সেদ্ধটা নিইনি, শুধুমাত্র এই আলু পোস্ত আর রুটিটাই খেয়ে নেবো। আর মেয়েকেও কিন্তু সেম খাবারই দিয়েছি, কিন্তু আলু পোস্তটা একটু ঝাল হয়েছিল বলে মেয়ে খেতে পাচ্ছিল না। তো আমি ওকে বললাম যে তুই তাহলে গিয়ে একটু জ্যাম দিয়ে খেয়ে নে, আর বাকিটা আমি দুধ দিয়ে রুটি দিয়ে খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু এখন মেয়ের স্কুলের ছুটি চলছে, আজকে সকালবেলা কিন্তু অনেকটা লেটে উঠেছে, তো আমি বললাম যে তুই খেয়ে নে, তারপর আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। তো ওই যে খেয়ে চলে গেল, আর পড়তে বসেছে এখন, যেহেতু পরীক্ষা চলে এসছে সামনে।
তো এখন তো পড়তে হবেই। তো আমি বললাম যে তুই টেবিলে গিয়ে বস, আমি বিছানাটা ভালো করে গুছিয়ে দিই। আর এই সকালবেলায় না বিছানাটা না গোছালে ঘরটা একদমই গোছানো লাগে না দেখতে। তো বিছানাটা গুছিয়ে দিলাম, তারপর বললাম যে তুই তার বিছানার উপরে পড়তে বস। আর এই সারাদিনে একবার একটু ভালো মতো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার না করলে না ঘরের যেন মনে হয় যে যতই গোছানো থাকুক একদমই গোছানো গোছানো মনে হয় না। তো সেই কারণে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ভালো করে ঘরের যে বাকি যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু এখন ধীরে ধীরে গুছিয়ে নেবো। মানে ওই যে খাটের পাশে যে টেবিলটা রাখি সেইটা, তারপরে ড্রেসিং টেবিলটা, তার পাশে যেইটা রাখি সেইটা, এইসব কিন্তু এই অল্প অল্প করে গুছিয়ে নেবো। কারণ সকালবেলায় তো দিদি একবার ঝাড় দিয়ে যায়, আর সকালবেলায় যেহেতু এগুলো ঝাড়া মোছা হয় না, আর প্রতিদিন যেহেতু ধুলো পড়ে, জানি না সব কিছু বন্ধ থাকে বা আমাদের ঘরটা এত ভেতরে, তবুও কোথা থেকে এত ধুলোবালি পড়ে। তো সেই জন্য কিন্তু সব কিছু থেকে মানে সব কিছুতে যাতে ধুলো টুলো না পড়ে, তার জন্য কিন্তু সব কিছু মানে প্রতিদিন একবার করে আমি ঝেড়ে নিই। ঘরে ধুলো থাকলে দেখতেও খারাপ লাগে, তো সেই জন্য যে ঝেড়ে রেখে দিই। আর সব কিছু মানে এই যে একবার ঝেড়ে নিচ্ছি, সকালবেলা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝেড়ে নেওয়ার পর আমি কিন্তু একবার ঘরটা ঝাড় দিয়ে দিই। পরে এসে দিদি শুধু মুছে দেয়, তাহলে কিন্তু ঘরটা অনেকটাই পরিষ্কার থাকে। চলো ওই ঘরটা তো গুছিয়ে নিলাম, এইবার চলে এলাম পাশের ঘরটায়। এই ঘরটায় তো শোয়া হয় না, কিন্তু ওই যে সকালবেলা আমার হাজব্যান্ড এই ঘরে আয়রন টাইরন করে, তারপরে সকালবেলা উঠে এই ঘরে এসে শুই। কোনো কারণে হয়তো মোবাইল দেখছে এই ঘরে, ওই ঘরে মোবাইল দেখলে পরে মেয়ে শুয়ে থাকে, উঠে যাবে, সেই জন্য কিন্তু এই ঘরে এসে মোবাইল টোবাইল দেখে, বা আমি হয়তো ওকে ওই ঘরে পড়তে বসিয়েছি, ও এই ঘরে এসে শোয় সেই টাইমে। তো এই ঘরটা কিন্তু প্রতিদিনই আমাকে ঝাড়া মোছা করে রাখতে হয়, মানে বিছানাটা একটু এলোমেলো হয়ে যায়। অনেক সময় আমিও হয়তো ওকে নিয়ে এই ঘরে পড়তে বসাই, তো সেই কারণে। আর এই যে শীতের জামা কাপড়গুলো, এখন যেহেতু ঠান্ডা অনেকটাই কমে গেছে, তাই ভাবছি না ধীরে ধীরে শীতের জামা কাপড়গুলো তুলে দেবো এবার। কারণ ঠান্ডা তো কমে গেছে, ফালতু ফালতু জিনিসপত্রগুলো রেখে লাভ নেই। আর এই শীতের জামা কাপড়গুলো না যত এদিক ওদিক ছড়িয়ে থাকবে, তত যেন ঘর আমার এলোমেলো লাগে, একদমই ভালো লাগে না আমার। এই জন্য মানে শীতের এত এত জামা কাপড় হয় যে, আর একটা দুটো জামা কাপড়ই এত এত জায়গা নিয়ে নেয় যে গোছাতে আর রাখতে খুব অসুবিধা হয়ে যায়। তো চলো প্রথমে আজকে এই ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু পাশের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এই ঘরেরও মানে যত রকম ফার্নিচার আছে সমস্ত কিছু কিন্তু আমি ভালো মতো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরেই কিন্তু ঘরটা ঝাড় দিচ্ছি। আর এই যে লম্বা ঝাড়ুটা, এই ঝাড়ুটা হয়ে একটা ভালোই হয়েছে, মানে সব কিছু না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, কারণ এখন তো অত ঝুঁকে ঝাড় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর লম্বা ঝাড়ুটার জন্য না এই ঝাড়ুটাতে ঝাড় দিতে খুব সুবিধা হয়। এদিকে দেখো জানলার ওপরে একটু নোংরা হয়ে গেছিলো, ওই যে বললাম ওরা তো আর সেইভাবে জানলা বা এটা ওটা ঝেড়ে ঝাড় দেয় না, তো সেই জন্য জানলাটাও পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছি। এই লম্বা ঝাড়ুটাই কিন্তু অনেক সুবিধা, একটুও বেন্ড হতে হয় না। এই ঝাড়ুটা না মনে হয় 60 টাকা কি 65 টাকা দাম নিয়েছিল, কিন্তু খুব ভালো, আমার জন্য তো খুব সুবিধা হয় এখন। তো আমার কথা ভেবেই কিন্তু আমার হাজব্যান্ড এই ঝাড়ুটা এনেছে, যে এটা দিয়ে নিয়ে আসলে পরে মানে আমার অন্তত অত কষ্ট হবে না ঝাড় দিতে। কারণ ও জানে যে আমি একটু ঝাড় না দিলে বা আমার একটু পায়ের নিচে বালি কিরকির করলে আমার একদমই ভালো লাগে না, তো সেই জন্য কিন্তু ও নিয়ে এসছে এই ঝাড়ুটা। তো চলো এবার ফটাফট ঝাড় দিয়ে ঘরটাকে পুরো পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো চলে এসেছি, ঝাড়টা দিয়ে কমপ্লিট করে চলে এসেছি হচ্ছে এই যে বিটের রসটা খেতে। এইটা খেতে যে আমার এত কষ্ট হয়, কিন্তু কি করব বলো, এখন তো খেতেই হবে। বললাম যে আমার হিমোগ্লোবিন লেভেলটা অনেকটা কমে গেছিলো, তো এই আয়রনের যে ওষুধটা দিয়েছে সেইটা, আর এই যে বাদামগুলো, আর এই হিমোগ্লোবিনের জন্য এই বিট, এখানে আছে বিট, গাজর আর আমলকি। মানে কোনো কিছু আয়রন জাতীয় জিনিস কিন্তু ভিটামিন সি ছাড়া অ্যাবজর্ব হয় না, তো সেই জন্য কিন্তু শরীরে যাতে ঠিকঠাকভাবে অ্যাবজর্বেশনটা হয়, তার জন্য কিন্তু ভিটামিন সি এর জন্য আমি আমলকিটা এখন ইউজ করছি। আমলকি না থাকলে লেবু দিয়েও আমি খেয়ে নিই। আর এখানে আছে বিট, গাজর আর আমলকি, পুরোটাকে একসাথে সেদ্ধ করে প্রেসারে সিটি দিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। আর এটা খেতে যে আমার এত কষ্ট হয়, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি শুধু ভাবি যে কবে মানে আমার ডেলিভারিটা হবে আর আমি এটাকে ছেড়ে দেবো। প্রথমে আমি এই জিনিসটাকে আগে ছাড়বো, কারণ এই জিনিসটা খেতে আমার একদমই ভালো লাগে না, মানে একদমই না।
এত বিচ্ছিরি একটা টেস্ট লাগে আমার, আমি জানি না আমার এরকম হয় নাকি, কিন্তু আমার বোন কিন্তু আবার বেশ ভালো খায়, আমার মেয়েও ভালো খায়, কিন্তু আমার একদমই খেতে ভাল লাগে না এই জিনিসটা। তো যাকগে, এই যে ওটা খাওয়ার পর তারপরে চলে আসলাম কিছু ফল কাটার জন্য, ফল কেটে নিয়ে খেয়ে নেবো। আর হ্যাঁ, আমার কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ওই যে বললাম ওর বাবা চলে এসেছিলো তাড়াতাড়ি বাড়িতে, তো একসাথে কিন্তু দুপুরে 3 জনে খেয়েছি। আর মেয়ের তো এখন এক্সাম চলছে, এক্সাম ডে ছাড়া কিন্তু বাদবাকি দিনগুলো তো বাড়িতেই থাকছে, স্কুলে যায় না, মানে যায় না বলতে ক্লাস হয় না। তো সেই জন্য কিন্তু 3 জন মিলে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর এই এখন বাজে প্রায় 2:30 থেকে 3টে। আমার যে কাজের দিদি সেও কিন্তু চলে এসেছে পরের কাজ করার জন্য, মানে এই সময় এসে ও বাসনগুলো যেগুলো থাকে সেগুলো মেজে দিয়ে যায়, আর হচ্ছে ঘরটা মুছে দিয়ে যায়, ব্যাস এই কাজটা করে চলে যায়। তো আমি এই যেখানে ফলগুলো কেটে নিয়েছি ভাত খাওয়ার পর খাওয়ার জন্য, ফল কেটে নিয়ে 3 জনে মিলে খেয়ে নেবো। এখানে 3 রকমের ফল আছে, আমি এত ফল একসাথে কখনোই খাই না। আমি যখন একা খাই তখন আমি প্রত্যেকটা ফল আধা আধা করে খাই, মানে অর্ধেক আপেল নিই, অর্ধেক কমলা, অর্ধেক বেদানা এরকম। আর যেদিন যেমন যেটা থাকে সেদিন তেমনভাবেই খাই। কোনো দিন বেদানাটা তো ডেলি খেতে হয়, কারণ ওই যে বললাম হিমোগ্লোবিনটা কমে গেছিলো। আর আপেল আর কমলা টমলা থাকলে খায়, না থাকলে না খায়, এরকমই একটা ব্যাপার। তো বেশিরভাগ দিনই থাকে। আর বেদানাটাও খাওয়া হয়, সপ্তাহে প্রায় 3-4 দিন শুধু আমি বেদানাই খাই। পুরো প্রেগনেন্সিটা আমাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। মেয়ের বেলায় আমার যত না অসুবিধা হয়েছে, এইবার কিন্তু অনেকটাই আমার অসুবিধা হচ্ছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটাই। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।